আমরা খারাপ কিছু করিনি আম্মা। পুষ্পর দিকে তাকিয়ে রোকসানা বললেন, তাহলে রাতে কিসের দেখা? এত বড় ছেলের সাথে কিসের সম্পর্ক? ছেলেদের কি চিনিস তুই? কতটুকু চিনিস? একবার সব আদায় করতে পারলে রাস্তায় ছুঁড়ে মারতে এক মুহূর্ত দেরি করবে না। পুষ্প বিশ্বাসের সাথে বলল, শিমুল ভাই এমন না। রোকসানা তেতে ওঠে, বেশি চিনে ফেলেছিস। চেয়ারম্যানের ছেলে সর্বনাশ করে চলে গেলে কি করতে পারবি? তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলল, আমাদের কথা একবারও ভাবলি না? কিভাবে এমন খারাপ হলি তুই? তোকে আমরা বিশ্বাস করেছিলাম। পুষ্প সারা শরীরে ব্যথা, অন্তরে ব্যথা, মায়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তার শিমুলের ওপর তার বিশ্বাস আছে। শিমুল তাকে পাগলের মতন ভালোবাসে। রোকসানা মাথায় হাত দিয়ে বসে থাকে কিছুক্ষণ, পরে বলল, এখন থেকে শিমুলকে ভুলে যাবি। শাফিন ভালো ছেলে, বিয়ে হলে শহরে থাকবি। শিমুলের থেকে ভালো রাখবে তোকে। শিমুলকে ভুলে যাবে? পুষ্প সব ব্যথা ভুলে রেগে বলল, কখনো ভুলবো না। শাফিনের থেকে ভালো ছেলে? পুষ্প রোকসানার চোখের দিকে তাকিয়ে বলল, আমার শিমুল ভাইকে চাই। রোকসানার চোখের পানি পড়ছে। মেয়ে এতটা খারাপ কবে হলো টের পেল না। এমন উগ্র আচরণ তার মেজাজ আকাশ ছুঁয়ে যায়। হাতে স্কেল দিয়ে আবারও পুষ্পকে আঘাত করে বলল, শাফিনকেই বিয়ে করবি। বেশি নড়চড় হলে মেরে নদীতে ভাসিয়ে দেব। জন্ম যখন দিতে পেরেছি, মারতেও পারবো। গায়ের জোর দিয়ে আঘাত করে মনের রাগ মেটায়। পুষ্প ছুটে রোকসানার পা ধরে বলল, আম্মা আর মাইরো না আম্মা, মরে যাচ্ছি। তাহলে বল, শাফিনকে বিয়ে করবি? পুষ্প আহাজারি করে বলল, আমাকে মেরে ফেললেও আমি শিমুলকে ছাড়বো না। রোকসানা পুষ্পকে টেনে বিছানায় ফেলে ইচ্ছা মতন থাপ্পড় দিয়ে বলে, তাহলে মরে যা। তোর মতো মেয়ে লাগবে না, নির্লজ্জ, বেহায়া, অসভ্য। এবার পুষ্প আর চোখ খুলে তাকাতে পারে না, নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে। মনে মনে বলে, কিন্তু শিমুল তো বুঝতে পারে না তার ফুলের নির্মম পরিণতি। রোকসানা যাওয়ার আগে বলে, কালকে দেখতে আসবে। কোনো উল্টোপাল্টা কিছু করলে আমি আর তোর আব্বা একসাথে বিষ খেয়ে মরে যাব। তারপর চুপচাপ তার স্বামীর কাছে যায়। সিদ্ধান্ত নেয় আপাতত কাউকে কিছু বলবে না। বাকি রাত নিঃশব্দে চোখের পানি ফেলে। সকালের দিকে পুষ্পের জ্বর চলে আসে। সারা শরীরে কালচেটা দাগ পড়ে গেছে। আজকে ঢাকা থেকে দেখতে আসবে, এই অবস্থায় কিভাবে দেখাবে? রোকসানার জ্বর আর ব্যথায় ওষুধ খাইয়ে দিলেন। 9টার দিকে শিলা আসে। রোকসানা শিলাকে দেখে বলল, শিলা, পুষ্প আজকে কলেজে যাবে না। কেন চাচি? রোকসানা অংশ ধুয়ে নিতে নিতে বলে, শাফিনকে দেখেছো না? শাফিনের পরিবার আজকে পুষ্পকে দেখতে আসবে। শিলা চমকে রোকসানার দিকে তাকায়, তারপর বলে, কিন্তু চাচি, আজকে তো কলেজে রেজিস্ট্রেশন করার ডেট, একটা সিগনেচার লাগবে। পরে দিলে হবে না? না চাচি, আজকেই দিতে হবে। আজকে মেহমান না আসলে রোকসানা নিজেই পুষ্পকে কলেজে নিয়ে যেত, কিন্তু নতুন মানুষ আসবে, হরেক রকমের রান্না করতে হবে। তাই শিলাকে বলল, শিলা, পুষ্পের তো জ্বর, তুমি নিয়ে যাও। কাজ শেষ হলে একটা রিক্সা করে দিও। আচ্ছা চাচি। পুষ্পর রুমে গিয়ে পুষ্পর অবস্থা দেখে শিলা মৃদু আত্মনাদ করে। পুষ্প শিলাকে দেখে সব খুলে বলে। শিলা তখনই শিমুলকে SMS করে জানায় পুষ্প দেখা করবে কলেজে যাওয়ার পথে। শিমুল আর তিয়াস ক্লাবে বসেছিল। সব ছেলেপেলে মিছিলে পাঠিয়েছে। শিলার মেসেজ পেয়ে কপাল কুঁচকে যায়। দ্রুত পায়ে গিয়ে রাস্তার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পরে শিলা আর পুষ্প আসে। শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। কালকে রাতেও তো সুস্থ ছিল, আজকে কি হলো যে হাঁটতে পারছে না? শিলাকে ইশারা করে ক্লাবের ভিতরে আসতে। শিমুল অফিস রুমে পুষ্পকে বসিয়ে শিলা আর তিয়াস বাইরে চেয়ারে বসে পড়ে। শিমুল এক নজরে পুষ্পর দিকে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে পাশে দাঁড়ায়। কি হয়েছে? পুষ্প নিঃশব্দে কাঁদে। শিমুল হাত ধরে দাঁড় করাতে নিলে পুষ্প কেঁদে ওঠে। শিমুল ওড়না সরিয়ে হাত দেখে বলল, এগুলো কি পুষ্প? আম্মা সব জেনে ফেলেছে। কিভাবে? রাতে এসে রুমে পাইনি, আমি তখন বাইরে ছিলাম। শিমুল চোখ বুলিয়ে বলল, সারা শরীরে মেরেছে? হ্যাঁ। জামার উপর দিয়ে যতটুকু দেখা যায় দেখে শিমুল বলল, তোর মা কি মানুষ? এভাবে কেউ মারে? পুষ্প শিমুলের সান্নিধ্যে এসে যেন আরো গলে যায়। কেঁদে কেঁদে বলে, আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বিয়ে করব, শাফিনকে না। শিমুল খুব সাবধানে পুষ্পকে নিজের বুকে নেয়। তুই আমার জান, আর কেউ নিতে পারবে না। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে শান্তি পায়। আমাকে বিয়ে করবেন? শিমুল পুষ্পর মুখে হাত রেখে বলল, কি করবি? চল তাহলে। পরে।
পুষ্পকে সামনে দাঁড় করিয়ে দেখে তার ছোট্ট ফুলের গায়ে প্রতিটা আঘাত তাকে কষ্ট দিচ্ছে। পুষ্প শিমুলের চোখের পানি অস্তিত্ব লক্ষ্য করে। শিমুল পুষ্পের কালশিটা দাগে অনেক অনেক চুমু খেয়ে বলল, এভাবে কেউ মারে? পাগল টাগল নাকি? আমি কি কথা বলবো? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল আবারও পুষ্পকে বুকে নেয়, কালো দাগে আলতো করে চুমু খেয়ে বলল, আমি তোর আব্বার সাথে কথা বলে নেব। পুষ্প তখনও শিমুলের চোখের দিকে তাকিয়ে আছে। শিমুল চোখের পাতায় চুমু দিয়ে বলল, খুব খারাপ লাগছে জান। পুষ্প ঠোঁট উল্টে বলল, আপনি ভালোবাসলে সব সইতে পারবো। শিমুল তাকিয়ে থাকে তার ফুলের দিকে। কতটা যন্ত্রণা পেয়েছে মেয়েটা। আর কয়টা দিন, তারপর একদম কাছে নিয়ে আসবো। শিমুল গলা উঁচিয়ে তিয়াসকে ডাকে। তিয়াস আসলে বলে, বাজার থেকে ব্যথার অয়েন্টমেন্ট নিয়ে আয় জলদি। তিয়াস চলে গেল। পুষ্প বলল, এসব লাগবে না। আমার লাগবে। তারপর আবারও পাগলের মতন পুষ্পর শরীরে হালতো আদরে যেন ব্যথা কমানোর বৃথা চেষ্টা করে। পুষ্প চোখ বন্ধ করে ভাবে, খুব ভালোবাসি শিমুল ভাই। সরি যে জান, খুব ব্যথা হচ্ছে। শুষ্ক মুখে হেসে পুষ্প বলল, আপনি আদর করলে সব ব্যথা পালিয়ে যায়। শিমুল ফ্যাল করে তাকিয়ে থাকে। এত ভালো কেন মেয়েটা? পুষ্পর কপালে ফোলাটা দেখিয়ে বলল, এখানে একটা চুমু দিন না। দুপুরে শিমুল মিজান শেখের হোটেলে যায়। দুপুরের সময় মানুষ হুড়মুড়িয়ে ভাত খেতে আসছে। মিজান শেখ ক্যাশে বসে আছে। শিমুলকে দেখে তাকায়। চেয়ারম্যানের ছেলে, তার উপরে ছাত্রলীগের সভাপতি। এলাকায় বেশ দাপটে তার। রাগী একরোখা অতিরিক্ত ধূমপান করা শিমুলকে তার খুব বেশি একটা পছন্দ না, কিন্তু সামনাসামনি ভালো ব্যবহার করে। বাজারে হোটেল চালায়। নেতাদের তোষামত না করলে কিভাবে হবে? শিমুল এগিয়ে গেল। মিজান শেখ বলল, কালু শিমুল বাবা আসছে, খাওন দে জলদি। শিমুল টেবিলে না বসে মিজান শেখের পাশের চেয়ারে বসে। কিছুক্ষণ চুপ থেকে কথা গুছিয়ে নেয়। আজকের এখানে আসার আগে অনেক ভেবেছে। তার মনে হয়েছে ঝামেলা করার চেয়ে আগে পুষ্পর বাবার সাথে কথা বলাই ভালো। মিজান শেখ বলল, বাবা কি দিয়ে ভাত খাবে বলো? শিমুল মাথা নেড়ে বলল, চাচা ভাত খেতে আসেনি। চাচা, আমাকে বাবা থেকে জামাই বাবা বানানো যায় না? শিমুলের কথা শুনে মিজান শেখ স্তব্ধ হয়ে যায়। জামাই বাবা মানে? পুষ্পকে বিয়ে করতে চায়? তিনি মাথা নেড়ে বললেন, কি বললে বুঝলাম না। শিমুল মাথাটা নিচু করে গোপনের শ্বাস নেয়। নিজের বিয়ের কথা নিজেই বলতে কেমন যেন লাগছে। তারপরেও বলতে হবে। পুষ্পকে নিজের করে নিতে হবে। পুষ্পর কথা বলছিলাম। মিজান অবাক হয়ে সামনে বসা তেজি ছেলেটার দিকে তাকিয়ে থাকে। কই শিমুল আর কই পুষ্প। দুজনের বয়স, পরিবার সবকিছুই অসাদৃশ্য। তারপরে কি কঠিন আবদার। মিজান শেখের মুখের আদল মুহূর্তেই শক্ত হয়ে যায়। গম্ভীর গলায় বলে, কি বলছিস, সব মাথা ঠিক আছে? শিমুল সোজা হয়ে বসে বলল, জি। মিজান শেখ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কোনোভাবেই তার নিষ্পাপ মেয়েকে এমন রাগীর চণ্ডাল ছেলের কাছে বিয়ে দেওয়া যাবে না। এটা কোনোভাবে সম্ভব না শিমুল। শিমুলের কপাল কুঁচকে যায়। কেন সম্ভব না? তুমি ভালো বুঝো, কেন সম্ভব না? আমি বুঝে আপনার কাছে আবদার করেছি। তোমার বয়স আর পুষ্পর বয়সের পার্থক্য দেখেছো? মনের মিল থাকলে বয়সের পার্থক্য দিয়ে কি হবে? এটা সম্ভব না। শিমুল ঠোঁট চেপে হাসে। আপনার মেয়ে বলেছে আজকে যারা দেখতে আসবে পুষ্প সে ছেলেকে বিয়ে করবে না। মিজান শেখ অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মেয়ে বলেছে মানে? তারপর বিস্মিত নয়নে শিমুলের দিকে তাকালে শিমুল বলে, পুষ্প আর আমি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, সুতরাং পুষ্পকে আমি বিয়ে করব। মিজান শেখ অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। শিমুল আবার বলে, আজকে যারা আসবে বলে দিবেন যে এখন বিয়ে দিবেন না। আমি তোমার কাছে মেয়ে কখনোই দেব না। শিমুল মাথা নেড়ে বলে, কেন বুঝেন না চাচা? আমার কাছে আপনার মেয়ে সুখে থাকবে। মিজান শেখ কিছু না বলে চুপ করে তাকিয়ে থাকে। শিমুল মিজান শেখের হাত ধরে বলল, চাচা, আপনার মেয়েকে আমি খুব ভালোবাসি, রানীর মতো করে রাখবো। যে ছেলে রাজনীতি করে, যার পদে পদে শত্রু, তার কাছে আমি মেয়ে কখনোই বিয়ে দিব না। চাচা, এগুলো কোনো ব্যাপার না। শিমুল এসব নিয়ে আর একটা কথাও না। শিমুল ভাবে তার কথাগুলো কি বেশি করা হয়ে গেল। আসলে সব জায়গায় এমন লেকচার দিতে দিতে কখন যে লেকচার চলে আসে খেয়াল থাকে না। সে উঠে দাঁড়ায়। মিজান শেখের দিকে তাকিয়ে বলল, চাচা, আমাদের সম্পর্কের কথা শুনে পুষ্পকে আবার মাইরেন না। আর যা বললাম মনে রাখবেন, পুষ্পকে আমি বিয়ে করব।
মিজান দাঁতের দাঁত চেপে তাকিয়ে থাকে। শিমুল তার মতন চলে যায়, রেখে যায় এক বাবার বুক ভরা হাহাকার। মিজান পুষ্পকে নিয়ে এমন কথা কখনো আশা করেনি। পুষ্পকে পাখির মতন উঠতে দিয়েছিল। দুপুর 2টায় ঢাকা থেকে সবাই আসে, সাথে আসে মুন্নি। পুষ্পর প্রচণ্ড জ্বর আর ব্যথা নিয়েও সবার সাথে হাসি মুখে কথা বলে। ব্যথার দাগ ঢেকে রাখতে ফুল হাতা জামা পরে নেয়। সাফিনের মুখ থেকে হাসি সরছে না। সবাই রাজি, পুষ্পও রাজি। এবার বুঝি পুষ্প তার হয়েই গেল। মিজান শেখ আসেন তার কিছুক্ষণ পরে। পুষ্পর দিকে একবার তাকিয়ে রাগে শরীর রিরি করে ওঠে। মেয়েটা কার সাথে জড়িয়ে গেল? সেই তখন থেকে মাথাটা প্রচণ্ড ঘুরছে। প্রেশারটা বোধহয় বেড়ে গেছে। কাউকে কিছু বলল না, সবার সাথে হাসি খুশি মুখেই কথা বলে। পুষ্পকে সাফিনের বাবা মায়ের খুবই পছন্দ হয়। তাছাড়া ছেলের যেহেতু এত পছন্দ, তাহলে আর অমত করার প্রশ্নই আসে না। ওনারা জানে সামনের শুক্রবারে সাফিনের দাদি আর বোন আসলেই ফাইনাল ডেট করা হবে। মাগরিবের সময় সবাই চলে যায়, শুধু মুন্নি থাকে। পথে হঠাৎ করে সাফিনদের সিএনজি নষ্ট হয়ে যায়। সিএনজি ড্রাইভার নেমে ঠিক করার চেষ্টা করে, সাথে সাফিনও নামে। তখনই বাইক এসে সাফিনের কাছে থামে। সাফিন শিমুলকে দেখেই চিনে ফেলে। সেদিনের উগ্র ছেলেটাই এটা। শিমুল এগিয়ে এসে কাছে দাঁড়ায়। কেমন আছেন? সাফিন অবাক হয়ে যায়। দুজনের পরিচয় হয়নি যে ভালো মন্দ জিজ্ঞাসা করার কোনো দরকার আছে। সে চুপ করে থাকে। শিমুল আবার বলে, পুষ্পদের বাড়িতে গিয়েছিলেন? জি। শিমুল সোজা ছাপটা বলে, আমি আর পুষ্প একে অপরকে ভালোবাসি। আমাদের রাস্তায় আসলে পেটের নাড়ি ভুড়ি বের করে হাতে ধরিয়ে দেব। সাফিন স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। ছেলেটা ঠান্ডা মাথায় হুমকি দিচ্ছে। শিমুলের এলাকায় কোনো কথা বলে লাভ নেই, তাই সাফিন কথা না বাড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। সাফিনের এই নিরুত্তর থাকা শিমুলের সহ্য হয় না। শক্ত হাতে সাফিনের শার্টের কলার ঠিক করে বলে, ফোন করে জানিয়ে দেবেন আপনি বিয়েটা করবেন না। এখনই ফোন করেন না, করেন। সাফিন আর চোখে বাবা মায়ের দিকে তাকিয়ে মুন্নির নাম্বারে ফোন দেয়। ভাবি, আমি আপনার বোনকে বিয়ে করতে পারবো না। মুন্নি আটকে উঠে বলল, কেন? এমনি। এটা বলে ফোন কেটে দেয়। শিমুল বলে, গুড বয়। আর যেন এই এলাকায় না দেখি। শিমুলের ফুল তুলতে চাইলে শিমুল গাছের কাঁটা ফুটতেও সময় লাগবে না। আর একবার কাঁটা ফুটলে যন্ত্রণায় মরা ছাড়া উপায় থাকবে না। সিএনজি ড্রাইভার হাতে 500 টাকার নোট দিয়ে শিমুল চলে যায়। সাফিনের খুশির জ্বরে ভাটা পড়ে। উচ্ছ্বাসে ফোলানো বুক হাহাকারে নেতিয়ে যায়। শিমুল চলে যাবার পরে ড্রাইভার গাড়ি চালু করে। সাফিন বুঝতে পারে গাড়ি নষ্ট, এটাও শিমুলের ইশারাই ছিল। মুন্নি খুব আশা নিয়ে বলেছিল সাফিন পুষ্পকে খুব পছন্দ করে। এখন হঠাৎ না করে দেওয়াতে মুন্নি ঘাবড়ে যায়। এদিকে মিজান শেখের প্রেশার বেড়েই বিছানায় শুয়ে পড়েছে। রোকসানা মাথায় তেল পানি দিয়ে তেঁতুলের শরবত বানিয়ে খেতে দেয়। মুন্নি যখন এই খবর বলে তখন মিজান শেখ বুঝতে পারে এটাও শিমুলের গুটি নাড়ার চাল। না হলে পথে কি এমন হলো যে না করে দিল? তিনি অসুস্থ শরীরে লাফিয়ে উঠে দাঁড়ায়। পুষ্পের সামনে 2 গালে 2টো থাপ্পড় দিয়ে বলল, বেশি বড় হয়ে গিয়েছিস। পুষ্পকে হঠাৎ আঘাত করায় ছিটকে পড়ে। মিজান শেখ থামে না। পুষ্পর পিঠে ধুমধাম করে কিল বসিয়ে দেয়। পুরুষ মানুষের জোরালো আঘাত পুষ্প সইতে পারে না। সে তার স্বরে চেঁচিয়ে ওঠে। মিজান শেখের গলায় তখন হুঙ্কার, এতই যখন প্রেম করার স্বাদ, আমাকে বলতি, আমি বিয়ে ঠিক করতাম। কি করলি এটা? সন্ত্রাসের খপ্পরে গিয়ে পড়লি। নিজেও মরবি, আমাদেরও মারবি। রোকসানা বুঝতে পারে মিজান শিমুলের ব্যাপারটা জেনে গেছে। মিজান আবার তেরে মারতে গেলে রোকসানা থামিয়ে দিয়ে গিয়ে আটকায়। আর মেরো না, কালকে অনেক মেরেছি। মিজান রোকসানার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই কই থাকিস? তুই থাকলে তোর মেয়ে নোংরামি করে বেড়ায় কেমন করে? ওই ছেলের সাথে কিভাবে সম্পর্ক হলো? চোখ কই থাকে তোর? রোকসানা হতবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। বীর এত বছরে মিজান কখনো গায়ে হাত তোলেনি, আজকে মেয়ের জন্য মারল। নিভে যাওয়া গলায় বলল, কালকে জানতে পেরেছি, আমিও জানি না। মিজানের সব রাগ যেন রোকসানার উপরে গিয়ে পড়ে। চুলের মুঠি ধরে বলল, মায়ারে কি বানাইছিস? তোর মায়া আর পোলা পায় নাই? আর পাইতে হবে বা কেন? বাবা মায়ের অপেক্ষা করা গেল না? রোকসানা লজ্জায় চিৎকার করতেও ভুলে যায়। মুন্নি আর পুষ্প মিজানকে ছাড়ায়। পুষ্প বলে, আব্বা আমারে ছেড়ে দাও। সাথে সাথে মিজান রোকসানাকে ছেড়ে পুষ্পর গলা টিপে ধরে। তুই আমারে আব্বা ডাকবি না। আমার পুষ্প মরে গেছে। যেই পুষ্প অনেক লেখাপড়া করে বড় অফিসার হওয়ার ইচ্ছে ছিল, সেই পুষ্প আর নেই। বলিষ্ঠ হাতের আঙুলের ছাপে পুষ্পের দম আটকে যায়। মুন্নি টেনে তার আব্বাকে সরায়। কালকের আঘাতের ব্যথায় এখনও তাজা।
আজকের আঘাত পেয়ে পুষ্প পাখির মতন ছোট্ট নরম শরীর নেতিয়ে পড়ে যায়। আলমারির হাতল ধরে কোনো রকমে দাঁড়িয়ে থাকে। রোকসানা চুপচাপ চেয়ারে বসে আছে। পুষ্প সেদিকে তাকিয়ে গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছা করে, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। মুন্নি মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মিজান শেখের শরীর কাঁপছে, মাথা ঘুরিয়ে আবার পুষ্পর দিকে তাকায়। কত স্বপ্ন ছিল মেয়েটাকে নিয়ে, তিনি তো বিয়েও দিতে চায়নি। রোকসানা জানে বিধায় এত চাপ দিচ্ছিল। আজকে শিমুলের বলা কথাগুলো মনে পড়ে, আবারও শরীরে রাগ তত্তর করে লাফিয়ে ওঠে। তাকে বলে কিনা পুষ্পকে না মারতে, কত সাহস তার মেয়ের উপর অধিকার খাটাতে আসে। আবার বলে কিনা বিয়ে করবে। বিছানায় থাকা টর্চ লাইট হাতে নিয়ে আবার পুষ্পর কাছে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই পুষ্প চুল টেনে পিঠে লাইট দিয়ে আঘাত করে। এবার যে আঘাতের পরিমাণ আরো বেশি, পুষ্প চুপ করে থাকতে পারে না, শব্দ করে আম্মা আম্মা বলে কেঁদে ওঠে। রোকসানা পাগলের মতন এসে মেয়েকে চাপটে ধরে বলে, কি করো, মেরে ফেলবা নাকি? বাপে মেয়ে মারা অমঙ্গল। মিজান রাগে কাঁপতে কাঁপতে বলে, মেরেই ফেলবো, এমন অবাধ্য সন্তান লাগবে না। পুষ্প তখন হাত দিয়ে তার পিঠ ডলে যাচ্ছে, এত ব্যথা মনে হচ্ছে মরে যাবে। মুন্নি তার আব্বার হাত থেকে লাইটটা নিতে নিতে বলল, কি শুরু করলে আব্বা? এবার মিজান মহিলাদের মতন কেঁদে ওঠে। কি শুরু করেছি? তোর বোন কি করে এগুলা? শিমুল আমাকে হোটেলে এসে হুমকি দিয়ে যায়। এই হুমকি ধুমকি শোনার জন্য মেয়ে জন্ম দিয়েছিলাম। আল্লাহ, আমি মরি না কেন? আল্লাহ, এত অবাধ্য সন্তান কিভাবে হলো? তারপর কেঁদে কেঁদে বলে, আমাকে তোর বোন বলে অফিসার হবে, মা বাপের দায়িত্ব নিবে, এই তার নমুনা। সন্ত্রাসের ঘরে গিয়ে লাঠি বেটা খেয়েই তো কুল পাবে না, আর দায়িত্ব? মুন্নি, ওরে বের হয়ে যেতে বল। আর পুষ্প মরে গেছে। পুষ্প তার আব্বাকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকে সে বাবার আহ্লাদি মেয়ে, যখন যা চেয়েছে তাই পেয়েছে। এখন তার আব্বার এই আহাজারি শুনে পুষ্পর মরে যেতে ইচ্ছা করছে। ব্যথা বেদনা সয়ে ছলছল নয়নে তার আব্বার দিকে তাকিয়ে আছে। এই প্রথম তার আব্বা তার গায়ে হাত তুলল। মুন্নি মিজান শেখের মাথায় পানি ঢালছে, প্রেশার বেড়ে চোখ লাল হয়ে গেছে। রোকসানা পাশে বসে কাঁদছে, পুষ্পর দিকে তাকিয়ে বলে, সর্বনাশী রে, কি সর্বনাশ তুই ঘরে আনলি, আমার সুখের সংসারে আগুন লাগিয়ে ছাড়লি। পুষ্প চোখ বন্ধ করে শিমুলকে দেখে। তার শিমুলকে সে খুব ভালোবাসে, অনেক বেশি, কিন্তু তার থেকেও তার আব্বাকে সে ভালোবাসে, সারা দুনিয়ার সবার চেয়ে বেশি ভালোবাসে। তার আব্বার কষ্ট তার সহ্য হচ্ছে না। পুষ্প ধীর পায়ে গিয়ে তার আব্বার পায়ের কাছে দাঁড়ায়। মিজান পুষ্পকে দেখে বলে, মুন্নি, ওরে এখান থেকে যেতেই বল। পুষ্প হঠাৎ করে মিজানের পা জাপটে ধরে ফুপিয়ে কেঁদে বলল, আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমি আর কখনো শিমুলের সাথে দেখা করব না। তোমরা যেখানে বিয়ে দেবে সেখানেই বিয়ে করব। আব্বা তুমি আর টেনশন কইরো না আব্বা। মিজান, মুন্নি, রোকসানা সবাই কাঁদে। পুষ্প মিজানের পা আঁকড়ে ধরে বসে থাকে। আব্বা আব্বা আমারে মাফ করে দাও, মাফ করে দাও আব্বা, আমি ভালো মেয়ে হয়ে থাকবো আব্বা, তোমাদের কথার অবাধ্য হব না। আজকে থেকে শিমুলের সাথে সব সম্পর্ক শেষ, আর দেখা করব না, কথা বলবো না, কথা দিলাম আব্বা। বাড়ির বাইরে থেকে তিয়াস শক্ত করে শিমুলের কোমর জড়ি আটকে রেখেছে। শিমুল ফুসে ফুসে বলে, তিয়াস ছাড়। তিয়াস হাতের বাঁধন শক্ত করে পিছনে টানতে টানতে বলে, না ভাই। 29 বছরের রাগে একরক্ষা শিমুলের বুকের ব্যথা হয়, পুরো ঠোঁট মৃদু কাঁপে, নাকের পাটাতন ফুলে চোখের বর্ণ হয় লাল। পুষ্প শেষ কথাগুলো শুনে কিনা বুকটা চিনচিন করে ব্যথা করে, চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে 2 ফোঁটা পানি। ফুপিয়ে ফুপিয়ে বলে, পুষ্প? তিয়াস পুষ্প কি বললো রে? মুন্নি পুষ্পর সাথে ঘুমাতে আসে। তাদের সবার সন্দেহ হচ্ছে পুষ্প আবার পালিয়ে যায় কিনা। পুষ্প সোজা হয়ে শুয়ে আছে, মোটেই কাঁদছে না। মুন্নি পাশ ফিরে বলল, সবাই তোর ভালো চায় পুষ্প, আব্বা আম্মার উপরে রাগ করিস না। পুষ্প ভাবলিসীন ভাবে বলল, রাগ করি না আপা, আমারই ভুল ছিল। মুন্নি লাইট অফ করে ডিম লাইট অন করে, পুষ্পকে জড়িয়ে ধরে বলল, শাফিনরা আমার শ্বশুর বাড়ির মানুষ, তারা যদি এসব শোনে তাহলে আমাকে খুব কথা শোনাবে বোন, তুই প্লিজ আর ওদিকে যাস না জানে। পুষ্প কাট কাট গলায় বলে, যাব না। মুন্নি আর কিছুক্ষণ এটা সেটা বলতে বলতে এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তার গাঢ় নিঃশ্বাসের শব্দ শুনে পুষ্প 2 ঠোঁট ফাঁক করে কয়েকবার ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নেয়। তারপর হঠাৎ করে ঠোঁট উল্টে কেঁদে দেয়। শব্দ হওয়ার ভয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে, কিন্তু শব্দ হচ্ছে না। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। নিঃশব্দের কান্না কি এত কষ্ট? পুষ্পর বুকে কি যন্ত্রণা!
মনে হচ্ছে কেউ বসে বসে সুই দিয়ে খোঁচাচ্ছে। তার শিমুলকে ভুলে যেতে হবে এটা ভেবেই পুষ্পর দম আটকে আসছে। ওই রাগী মানুষটাকে যে খুব ভালোবাসে তাকে নিয়েই তো কত স্বপ্ন দেখা হয়ে গেছে। শিমুল যদি শোনে তার পুষ্প আর তাকে ভালোবাসবে না, কাছে আসবে না, তাহলে তো পাগল হয়ে যাবে। পুষ্প তো জানে রাগী মানুষটা তাকে কতটা ভালোবাসে। পুষ্প নিজেই তো বাঁচতে পারবে না। পুষ্প ভাবে এখন কি হবে পুষ্পর? শিমুলকে ছাড়া এই জীবনে বেঁচে থাকা লাশ হয়ে যাবে। যতবার ভাবে শিমুলকে ভুলে যেতে হবে ততবারই বুকে ব্যথা হয়। পুষ্প ছটপট করে বিছানা থেকে উঠে ফোড়ে বসে দুহাত দিয়ে চুল টেনে ধরে। সারা শরীর ব্যথায় নীল হয়ে আছে। এত যন্ত্রণাও সুখের হতো যদি শিমুলটা তার হতো। সারা শরীর মরণ ব্যথায় নিয়ে পুষ্প হাতের উপর মাথা রেখে ফ্লোরেই শুয়ে পড়ে। শিমুলকে ভুলে যাওয়া অসম্ভব। বিড়বিড় করে বলল, শিমুল দেখো না আমার কত কষ্ট হচ্ছে, তোমার ফুলটা কষ্ট পাচ্ছে। তুমি কই গো শিমুল? ওই শিমুল, কিভাবে ভুলবো তোমায়? এত ভালোবাসার মালা কিভাবে আমি ফিরিয়ে দিব? তোমায় ছাড়া বাঁচবো না, একদমই মরে যাব। এই এত এত বিষ ব্যথা নিয়ে তোমার ফুল বাঁচতে পারবে না, মরে যাবে, দেখে নিও। পুষ্প জানতেও পারল না জানলার ওপাশে তার শিমুল ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। তিয়াস রাস্তার পাশে চুপচাপ বসে আছে। শিমুলকে অনেক চেষ্টা করেছে বাড়ি নিতে, কিন্তু শিমুল এই জায়গা থেকে নড়ছেই না। রাত 2টো বেজে গেছে। শিমুলের দাদা মজিব হাওলাদার কয়েকবার ফোন দিয়েছে, শিমুল রিসিভ করেনি। দুনিয়ার সবকিছু বৃতৃষ্ণা লাগছে। সে কখন থেকে শিমুলের বুকটা চিনচিন করে ব্যথা করছে, নাকের পাটাতন ফুলে ফুলে চোয়াল হচ্ছে শক্ত, শ্বাস প্রশ্বাস চলছে দ্রুত গতিতে, হালকা কালচে ঠোঁট মৃদু কাঁপছে, গভীর চোখ দেখায় ছলো ছলো। পুষ্পকে করা প্রতিটা আঘাত, পুষ্পর করা আর্তনাদ শিমুলের অন্তর পুড়িয়ে দিয়েছে। বুকটা হয়ে গেছে রক্তাক্ত। কালকে থেকে পুষ্প শুধু মার খেয়েই যাচ্ছে। এই এতটুকুনো শরীরে এত মার সহ্য হচ্ছে, কষ্ট পাচ্ছে না? শিমুল পুষ্পদের বিল্ডিং এর দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, জান, তোর কি খুব কষ্ট হচ্ছে? ব্যথা হচ্ছে? আমারও ব্যথা হচ্ছে। তোর সব ব্যথা আমার হোক, তাও তুই কখনো ছেড়ে যাস না। কিন্তু তুই যে বললি সব শেষ করে দিবি। পুষ্প, কিভাবে বললি আমাকে ভুলে যাবি? একবারও ভাবলি না আমি তোকে ছেড়ে থাকতে পারবো না? তুই কি মনে করিস রাগী শিমুল ভালো না, পাষাণ, সন্ত্রাস? সবাই রাগী শিমুলকেই দেখে, কেউ শিমুলের ভেতরের নরম তুলোটা দেখে না। মিজান শেখের উপর তার খুব রাগ হয়। এভাবে মারতে হয়? জোর করিয়ে ইমোশনাল টর্চার করে ঠিক পুষ্পর মুখ থেকে না বের করলো। শিমুল সিদ্ধান্ত নেয় কালকেই সকালেই তার আব্বাকে পুষ্পর কথা বলে মিজান চাচার কাছে বিয়ের প্রস্তাব পাঠাতে বলবে। পুষ্প ভুলে যাবে বলুক আর যাই বলুক, শিমুল কি বললেই ভুলে যাবে? ছেড়ে দিবে? এত সস্তা? এত বছরের অপেক্ষা কি বৃথা যাবে? কখনো না। তার শিমুল গাছের যে ফুল ফুটেছে তা এত সহজে নিতিয়ে পড়তে দিবে না। শিমুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। একটু যদি দেখতে পেত। শিমুল হেঁটে তিয়াসের কাছে যায়। তিয়াস, দেখা করার ব্যবস্থা করে দিতে পারবি? তিয়াস উঠে দাঁড়ায়। এখন কিভাবে দেখা করবি? এমনি কত মার খেয়েছে, এখন যদি তোকে দেখে তাহলে আরো মারবে। শিমুল বোঝে, কিন্তু মনটাকে বোঝাতে পারে না। এত বড় ছেলের এই পাগলামি মানায় না। কিন্তু সে যে প্রেমিক, প্রেমিকের বয়স দেখে তো আর পাগলামি আসে না। প্রেমিকের মন যে বড়ই অবাধ্য। ইতিমধ্যে শিমুল 4 প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে। বুকটা এত পুড়ছে, শিমুল হাত দিয়ে মাথার চুল খামচে ধরে। রাত 3টার দিকে বাড়ি যায়। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে পুষ্পর মুখটা দেখে। শিমুল শান্ত হয়ে শুয়ে অশান্ত মন নিয়ে সকাল হবার অপেক্ষায় থাকে। মজিব হাওলাদার কানে মন্টুর কথাটা ঠিক দেয়। সন্ধ্যায় এসে বলে, দাদা, একটা কথা ছিল। মন্টুর কথা ছিল মানেই গুরুত্বপূর্ণ কথা। মজিব চোখ তুলে তাকালে বলে, শিমুল ভাইজান রাত করে খালি পশ্চিম পাড়া যায়। মজিব হাওলাদারের কপাল কুঁচকে যায়। কেন যায়? তা যায় না, তাই আরো কয়েকদিন দেখছে। কালকে দেখা জিগানে কয় তিয়াসের কাছে যায়। মজিব হাওলাদার কিছু না বলে তাকিয়ে থাকে। সারা দিন রাত শিমুল আর তিয়াস একসাথে থাকে। এত রাতে আবার দেখা করার কি কারণ থাকতে পারে? নাকি শিমুল মেয়ে ঘটিত কোনো কিছুতে জড়িয়ে গেছে? না, এবার শিমুলের বিয়ে নিয়ে আলাপ করা দরকার। বয়স তো কম আর হলো না। কয়েকদিন আগে নির্বাচনের কাজে শিমুলকে ঢাকা তাদের উপজেলার এমপি ইউসুফ আবদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়েছিলেন। তাগড়া সুদর্শন শিমুলকে এমপির খুব মনে ধরে। কথাবার্তায় শিক্ষিতের ছোঁয়া, কথার মাঝে তেজের রেশ বিদ্যমান। এই আলাদা ব্যক্তিত্বের অধিকারী শিমুলকে এমপির মতন লোক নিজের ভাগ্নির জন্য পছন্দ করে ফেলে। মজিব হাওলাদারের কাছে ফোন করে কথাটা জানাতে দেরি করেননি। মজিব হাওলাদার যেন হাতে আকাশের চাঁদ পায়।
এমপির সাথে আত্মীয়তা করা মানে এলাকায় তাদের ক্ষমতা আরও পাকাপোক্ত হওয়া। সবসময় এমপির সুনজর থাকবে। তিনি সেদিনই তার ছেলে শওকত হাওলাদারের কাছে কথাটা বলে। শওকত হাওলাদার নিজেও বেশ খুশি। এর চেয়ে ভালো সম্বন্ধ আর হতেই পারে না। দুজনেই ভাবলেন নির্বাচনের পর কথা এগিয়ে নেবেন, কিন্তু এখন শিমুলের পশ্চিম পাড়ায় যাবার কথা শুনে মনে আলাদা চিন্তা দুলে যায়। মন্টুর দিকে তাকিয়ে বলে, পশ্চিম পাড়ায় কোনো মেয়েটাই আছে নাকি? মন্টু খানিক ভাবে, তারপর বলে, আছে মিজানের মেয়ে পুষ্প আর তিয়াসের বোন শিলা। মজিব হাওলাদার নাক ছিটকে বললেন, আমার ভাইয়ের নজরে এত খারাপ হয় নাই যে এমন ছোট লোকের মায়ের দিকে নজর দেব। উঁচু বংশের পোলা, নজর থাকবো চাঁদের উপর। কিন্তু রাতে যখন শিমুল বাড়ি ফেরে না, মোবাইল রিসিভ করে না, তখন মজিব হাওলাদারের সন্দেহ হয়। সকালে শিমুল নাস্তার টেবিলের উপস্থিত হয়। সবার খাওয়ার শেষে তার আম্মা টেবিল গুছিয়ে নিচ্ছে। সারা রাত জেগে থাকার কারণে শিমুলের চোখ অসম্ভব লাল দেখায়। রাবিয়া কিছু বোঝার আগেই পিছন থেকে শিমুল মাকে জড়িয়ে ধরে। রাবিয়া ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, আমার আব্বা এত তাড়াতাড়ি উঠে গেছে? শিমুল মাথা নেড়ে বলল, আব্বা কই মা? ঘরে, টেবিলে বস, নাস্তা দিই। এখন নাস্তা করবো না, একটা জরুরি কথা বলি, শোনো। কি? শিমুল মুচকি হাসে, মাথাটা দুলিয়ে বলে, মা আমি বিয়ে করব। রাবিয়া বিস্ময়ে হাঁ করে তাকিয়ে থাকে। কয়েক বছর ধরে বিয়ের কথা বললেও এড়িয়ে গেছে, আর আজকে কিনা নিজেই বিয়ে করবে বলছে। ওনার মুখে হাসি ফুটে ওঠে। মেয়ে দেখবো? না মা, মেয়ে পছন্দ করে ফেলেছি। রাবিয়া অবাক হয়ে বলে, কাকে? শিমুল মায়ের দিকে তাকিয়ে বলে, পশ্চিম পাড়ার মিজান চাচার ছোট মেয়ে পুষ্প। রাবিয়া যেন আজকে অবাক হবার দিন। পুষ্পকে তিনি চেনে, তার বিয়ের উপযুক্ত ছেলে যে এমন ছোট মেয়ে পছন্দ করবে এটা ভাবেনি। মেয়ে তো খুব ছোট আব্বা। শিমুল মায়ের হাত ধরে বলে, আমরা দুজন দুজনকে পছন্দ করি মা। রাবিয়ার চোখ বড় বড় করে তাকিয়ে ফিসফিস করে বলল, বলিস কি? শওকত হাওলাদার 7 নম্বর ওয়ার্ডের এক সমাবেশে যাচ্ছিলেন। শিমুল তার আব্বাকে দেখে ছুটে সামনে গিয়ে দাঁড়ায়। অকপটে সব কথা বলে দেওয়ায় শিমুলের নিজের আব্বার কাছে নিজেই বিয়ের কথা বলতে একটু লজ্জা লাগে। মাথা চুলকে বলল, আব্বা একটা কথা ছিল। শওকতের চোখে শিমুল খুব মূল্যবান। শিমুলের মাঝে নেতা হওয়ার সব লক্ষণ প্রস্ফুটিত, তাই তো নিজের হাতে গড়ছেন। শিমুল কিছু বলতে চায় শুনে সোফায় গিয়ে বসে। শিমুল সামনে দাঁড়িয়ে বলে, শওকত চোখ খোঁজ করে বলে, ভালো লাগে মানে কি? আব্বা বিয়ে করতে চাই। শওকত হাওলাদার চল শক্ত হয়ে যায়। এমপির ভাগিনার জন্য এই ছেলেকে পছন্দ করেছে, আর ও কিনা পছন্দ করে ভাতের হোটেলের মালিক মিজানের মেয়েকে। অবিশ্বাস্য। ভেবেছিলেন নির্বাচনের পর শিমুলকে সব বলবে, কিন্তু তার আগে যে ছেলে এমন ছোট লোকের মেয়েকে বিয়ে করার ইচ্ছা ব্যক্ত করে ফেলবে এটা ক্ষণক্ষরেও ভাবেনি। কিন্তু এখন উল্টোপাল্টা কিছু বললে শিমুলের মতন খ্যাপা সারকে রাগিয়ে নির্বাচন ভুন্ডুলে লাগাতে চায় না। নির্বাচনে শিমুল না থাকলে ব্যাপক ক্ষতি, তাই মাথা খাটিয়ে বলল, 4 দিন পরে নির্বাচন, এখন এই বিষয়ে কথা না বলে আমরা নির্বাচনের পরে কথা বলি। তোমার পছন্দ গুরুত্ব দেব, ঠিক আছে? তিনি এমনভাবে শিমুলকে বললেন যেন শুনে মনে হয় শিমুলের পছন্দের ওনার আপত্তি নেই। শিমুলের মনটা খুশিতে নেচে ওঠে, হাসি মুখে বলে, ঠিক আছে আব্বা। শওকত উঠে দাঁড়িয়ে বলে, আর কিছু বলবে? না। শওকত সামনে এগিয়ে যায়। তার আব্বা এই অথবতনের কথা শুনলে তুল কালাম করে ফেলবে। কপালে 2 ভাঁজ চিন্তার রেখা ঠেলে দূরে সরিয়ে দেয়। শিমুল তার আব্বার ছলচাতুরি কিছুই বুঝতে পারে না, ছুটে যায় তিয়াসের কাছে। রাবিয়া দূরে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলে। পুষ্প সারা রাত ঘুমায়নি, শুধু কেঁদেছে। কিভাবে ভুলবে শিমুলকে, এটাই মূল কারণ। অতিরিক্ত কান্নার ফলে চোখের পাতা ফুলে উঠেছে। সকালে চোখ বন্ধ করে বিছানায় শুয়ে থাকে। মুন্নি এসে বলে, পুষ্প 9টা বাজে, উঠে যা। পুষ্প ধরপড়িয়ে উঠে বসে। 9টা বাজে, কলেজে যেতে হবে। মুন্নি বোধহয় বুঝতে পারে। সে বলল, আব্বা বলেছে তুই সপ্তাহখানেক কলেজে না যেতে। পুষ্পের চোখে আবার পানি জমে। কলেজে যাওয়ার পথে শিমুলকে শেষবার দেখার ইচ্ছাটা জেগে উঠেছিল। বালিশের কাছে রাখা ওড়না দিয়ে ফোলা চোখ ডোলে মুছে নেয়। মুন্নি সেদিকে তাকিয়ে বলে, এত কাঁদার কি আছে? এর চেয়ে ভালো বিয়ে দিব, দেখিস। এর চেয়ে ভালো বিয়ে, কিন্তু সেখানে তো শিমুল থাকবে না। মৌমাছির মতন উড়ে উড়ে ভালোবাসা শেখাবে না। এত পাগল করা ভালো তো আর কেউ বাসবে না। পুষ্পর প্রথম প্রেমকলি তো সে শিমুলের নামেই লিখে দিয়ে ফেলেছে। তাহলে এর চেয়ে ভালো বিয়ে দিয়ে কি হবে? পুষ্প চোখ ভরে আবার পানি আসে। উঠে বাথরুমে যায়। বাথরুম থেকে এসে দেখে পুন্নি নেই।
পুষ্প জানলা খুলে দেয়। শিমুল প্রায় জানলার গ্রিল ধরে দাঁড়িয়ে আহ্লাদ করে এটা সেটা বলতো, কড়া চোখে তাকিয়ে শাসন করত। শিমুল গ্রিলের যেখানে হাত দিয়ে দাঁড়াতো, পুষ্প তার হাত সেখানে রাখে। তার পাগল অসহায় মন ভাবে সে শিমুলকে ছুঁয়ে দিতে পারছে। সামনে তাকিয়ে দেখে সিগারেটের অনেকগুলো ফিল্টার এখানে সেখানে পড়ে আছে। পুষ্পর হঠাৎ করেই মনে হয় রাতে শিমুল এসেছিল। এই সিগারেটগুলো শিমুলেরই খাওয়া। পুষ্প বুঝতে পারেনি। পুষ্প বিছানায় বসে ভাবে তার জীবনটাই উলটপালট হয়ে যাচ্ছে। তখনই মিজান হাতে রুটি নিয়ে আসে। পুষ্প বিছানায় বসে পুষ্পর সামনে রুটি ছুঁড়ে মুখে তুলে ধরে। পুষ্প তার আব্বার দিকে তাকিয়ে দেখে তিনি আলতো হেসে মেয়েকে খেতে ইশারা করছে। পুষ্প ভেবেছিল তার আব্বা বোধ হয় তার সাথে আর কথা বলবে না, কিন্তু এখন আর তার আব্বার মুখের হাসির দিকে তাকিয়ে মনে মনে আবার তার ভালোবাসার জীবন্ত কবর দেয়। এই জন্মে বাবা হাসুক, পুষ্প না হয় কাঁদল। 9:30টার দিকে শিলা আসে কানে হেডফোন লাগিয়ে। সবাইকে বোঝাচ্ছে সে গান শুনছে। আসলে গান না, শিমুল ফোন দিয়ে লাইনে আছে। সে পুষ্পর সাথে কথা বলতে চায়। শিলা রোকসানা বেগমের সামনে এসে এক কানে হেডফোন খুলে বলে,